আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরাকে তুরস্কের 12 সেনা নিহত। এদিকে ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব অপারেশন সিঁদুরে 250-র বেশি ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি মিডিয়ার। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছে বাসিন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরাকে তুরস্কের 12 সেনা নিহত। ইরাকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে এক অভিযানে তুরস্কের 1 জন সেনা নিহত হয়েছে। বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় 19 সেনা গুরুতর অসুস্থ হন। সেখানে থিমেন গ্যাসের কারণে অন্তত 12 সেনা নিহত হয়েছেন। রোববার তারা অসুস্থ হয়ে পড়েন, পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন সরাসরি বিষাক্ত নয়, তবে একটি ঘনবদ্ধ এবং সংকীর্ণ স্থানে শ্বাসরুদ্ধকারী হয়ে উঠতে পারে, যা মারাত্মক হতে পারে। কিভাবে গুহায় এত বিপজ্জনক মাত্রায় থিমেন জিম ছিল তা এখনও স্পষ্ট নয়। সোমবার নিহতদের মরদেহ দক্ষিণাঞ্চলীয় তাক্য প্রদেশের একটি বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের পর স্বজনদের কাছে স্থানান্তর করা হয়েছে। এ সময় সেখানে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী সহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2022 সালের মে মাসে তুরস্ক পরিচালিত অপারেশন ডাউনলেক অভিযানে পদ্ধতিগত হয়ে নিহত এক সেনার মরদেহর খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তুর্কিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এর সময় গুহায় বিমান হামলা ও স্থল অভিযান চালানো হয়েছিল। পিকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চোখে একটি সন্ত্রাসী সংগঠন। 1980-এর দশকে তুরস্ক থেকে স্বাধীন তুর্কি রাষ্ট্রের দাবিতে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করলেও পরে তারা স্বায়ত্তশাসন এবং একাধিক দাবিতে আন্দোলন চালায়। 4 দশক করে এই সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। চলতি বছরের মার্চে পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর মে মাসে তারা সশস্ত্র সংগ্রামের পদ্ধতি পরিত্যাগ করে সংগঠনটি বিলুপ্তির ঘোষণা দেয়। চলতি সপ্তাহে তাদের কিছু যোদ্ধা ইরাকের কুর্দিস্তান অস্ত্র জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে গত মে মাসে পিকেকে এক বিবৃতিতে জানায়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি কুর্দি সম্পর্কে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। সংগঠনটি জানায়, এখন থেকে তুর্কি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে। উল্লেখ্য, পিকেকে প্রধান আব্দুল ওয়ালাল, তিনি 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর ধারাবাহিকতায় এলো এই বিলুপ্তির ঘোষণা। ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলকে নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফান দিবান। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রসারণবাদ থামানো না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো অঞ্চলকে ভোগ করতে হবে। রোববার ডিওজি জেনারেল অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ফিদান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ অঞ্চলে কয়েক দশকের উন্নয়নকে উল্টে দিয়েছে। এছাড়া একটি বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। তিনি বলেছেন, ফিলিস্তিনের ট্রেজারি এখন আমাদের বহুপাক্ষিক বিষয়ক আলোচনার কেন্দ্রে রয়েছে। এই ব্যবস্থা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বৈধতার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ। তিনি আরো বলেছেন, তুরস্ক এই সংকটে শান্তিপূর্ণ সমাধান এবং উত্তেজনা নিরসনের জন্য চেষ্টা জোরদার করেছে এবং একটি স্থায়ী শান্তির জন্য সব ধরনের সমর্থিত দিতে প্রস্তুত। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি এই হামলায় সেখানে এখনো পর্যন্ত 57,418
ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 1,36,000-এর বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনে ইসরায়েল লেবানন, সিরিয়া এবং ইয়েমেনও হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এছাড়া চলতি বছরের 13 জুন ইসরায়েল ইরানেও হামলা চালিয়েছে। দেশটির হামলায় ইরানের শীর্ষ নেতা, কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান টু প্রমিস 3 নামে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অপারেশন সিঁদুরে 250-এরও বেশি ভারতীয় সেনা নিহত দাবি পাকিস্তানি মিডিয়ার। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কালের সবথেকে ভয়াবহ সংঘর্ষের পর দুই দেশের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁও এক সন্ত্রাসী হামলার জেরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে সীমান্তে সামরিক অভিযান শুরু করে, যার জবাবে পাল্টা আঘাত আনে পাকিস্তান। পাকিস্তানের গণমাধ্যম সামার টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির পরও ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খুলছে না, বরং রাষ্ট্রীয় স্তরে পরিকল্পিতভাবে এই ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। গণমাধ্যমটির দাবি, 7 মে শুরু হওয়া এই অভিযানে লাইন অফ কন্ট্রোল বা LAC বরাবর 250 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে। যদিও 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তার আগেই ঘটেছে এই বিপুল পরিমাণ প্রাণহানি। একাধিক সূত্রের বরাত দিয়ে সামার টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে রাফাল যুদ্ধবিমানের 3 জন পাইলট সহ 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর 7 সদস্য এবং 10 ইনস্ট্রুমেন্ট ব্রিগেডের টপ স্টোরে অবতরণরত 5 জন সেনা। এছাড়া 96 জন পদাতিক ব্রিগেডের সদর দপ্তর কর্মকর্তা, আরও 9 জন নিহত হওয়ার কথা মিলেছে, যাদের সবাইকে মরণোত্তর সামরিক সম্মানে ভূষিত করা হবে বলে জানা গেছে। তালিকায় রয়েছে আদমপুর বিমান ঘাঁটিতে নিযুক্ত অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা 5 অপারেশনও যারা এই হামলায় প্রাণ হারান, তাদের সবাইকে মরণোত্তর সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি চলছে। সামার টিভির ভাষ্য, এই বিপুল ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে না জানালেও ভারত সরকার এদিকে নিহতদের পুরস্কৃত করেছে, অপরদিকে ঘটনাগুলো আড়াল রাখতে নানা কৌশল নিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিহত সেনাদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যেন তারা সামাজিক মাধ্যমে কোনো ছবি বা স্মৃতিচারণা প্রকাশ না করেন। এমনকি পরিবারগুলোকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে যেন এ নিয়ে গণমাধ্যমেও কোনো কথা না বলেন। প্রতিবেদনে আরও বলা হয়, রাফাল বিমানের ধ্বংস, পাঠানটক এবং উন্মাদপুরের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা এবং S-400 ক্ষয়ক্ষতি এগুলো শুরুতে স্বীকার করলেও পরে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত সরকার যে নীরব পুরস্কার নীতি অনুসরণ করেছে তা মূলত দ্বিমুখী উদ্দেশ্যে পরিচালিত। এদিকে শহীদ সেনাদের পরিবারকে শান্ত রাখা, অপরদিকে সাধারণ এবং আন্তর্জাতিক মহলের কাছে সামরিক ব্যাখ্যা লুকানো। যদিও আন্তর্জাতিক ও ভারতীয় কয়েকটি স্বাধীন গণমাধ্যম আগে নিশ্চিত করেছে যে সীমান্তবর্তী বিভিন্ন কৌশল ঘাটে ভারতীয় নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, তবুও মোদী প্রশাসন এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো স্বীকারোক্তি দেননি। মায়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছে বাসিন্দারা। মায়ানমারের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে দেশটিতে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ভারতে পালাতে শুরু করেছে হাজার হাজার বাসিন্দা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মায়ানমারের 2টি জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পর ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মিজোরামে হাজার হাজার বাসিন্দা পালিয়ে যাচ্ছেন। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, 2 জুলাই থেকে বাসিন্দারা মিজোরামে প্রবেশ করছেন। এ সময় মায়ানমারের উত্তর পশ্চিম চীন রাজ্যে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে 2টি গোষ্ঠী সংঘর্ষ জড়িয়েছে। চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং চিলড্রেন ডিফেন্স ফোর্স হুয়ালঙ্গমার মধ্যে এই সংঘর্ষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় 4000 বাসিন্দা সীমান্ত পেরিয়েছে। ভারতের মিজোরাম জনগোষ্ঠী নিয়ন্ত্রিত চীনাদের এলাকায় সীমান্তে অবস্থিত। 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বাসিন্দা সেখানে আশ্রয় নিয়েছে। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবদাঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 3000 বাসিন্দা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে, যেখানে সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এর সাথে এবং মানবিক কারণে আমাদের পানীয়, খাদ্য এবং আশ্রয় দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জেলার জোখারা এবং শাইখুফাই গ্রামের শরণার্থী শিবিরে রোববার রাত পর্যন্ত প্রায় ৩,৯৮০ শরণার্থী নথিভুক্ত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরও বলেছেন, প্রথমে খুব স্বল্প মানুষ এসেছিল, কিন্তু যুদ্ধ সীমান্তের কাছাকাছি চলে আসায় এখন অনেক বেশি মানুষ পালাচ্ছে, সংখ্যা প্রতিদিন বাড়ছে।